ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে ডিএনএ যে জিনগত বস্তু তার আরেকটি প্রমাণ আমাদের বাকি আছে, সেটি হলো হার্শে এবং চেজের পরীক্ষা। হার্শে এবং চেজের পরীক্ষা দ্বারা তারা প্রমাণ করেছিলেন ডিএনএ প্রকৃত ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ প্রকৃতপক্ষে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল। এই পরীক্ষাটা তারা সম্পন্ন করেছিলেন 1952 খ্রিস্টাব্দে। এই পরীক্ষাটা তারা সম্পন্ন করেন 1952 খ্রিস্টাব্দে 1952, এবং এটি প্রমাণ করার জন্য 1969 খ্রিস্টাব্দে এই দুই বিজ্ঞানীকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তাহলে হার্শে এবং চেজের যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু একটা পরীক্ষা যে পরীক্ষার দ্বারা প্রমাণ করা হয়েছিল ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল এর আগেও আমরা পরীক্ষা বলেছিলাম, এভরি, ম্যাকলয়েড, ম্যাককার্টির পরীক্ষা, গ্রিফিথের পরীক্ষা। আরেকটি পরীক্ষা হলো হার্শে এবং চেজের পরীক্ষা। এই পরীক্ষাটা কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন। আগের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো ছিল ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, এটা কিন্তু ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন। এই পরীক্ষার জন্য যে উপাদানগুলি তিনি নিয়েছিলেন তা হচ্ছে টি2 ফাজ, অর্থাৎ টি সিরিজযুক্ত ফাজ ভাইরাস। তিনি নিয়েছিলেন টি সিরিজযুক্ত ফাজ ভাইরাস, টি2 ফাজ, এটা একটা ভাইরাস, এবং নিয়েছিলেন ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যাসিরিয়া কোলি নামক ব্যাকটেরিয়াকে তিনি নিয়েছিলেন, এবং টি2 ফাজ এবং অ্যাসিরিয়া কোলি নিয়ে তিনি পরীক্ষা সম্পন্ন করেছিলেন। আমরা জানি যে টি2 ফাজ বা টি সিরিজযুক্ত যে ফাজ আছে, সেই ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। টি সিরিজযুক্ত ফাজের যদি আমরা এর গঠনটা আমরা একটু লক্ষ্য করি বা একটু দেখি, তা এটা খানিকটা ব্যাঙাচি বা শুক্রাণুর মতো খানিকটা দেখতে হয়। এই টি2 যে ফাজ ভাইরাসগুলি আছে তারা খানিকটা ব্যাঙাচি বা শুক্রাণুর মতন দেখতে হয়, এবং এদের কিছু চারিত্রিক স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। সেই চারিত্রিক স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো আমি বলছি। এদের যে দুটো বিশেষ অংশই বলছি আমি এখানে বোঝার জন্য। সেই দুটো বিশেষ অংশের মধ্যে একটি অংশ হচ্ছে বাইরের, এদের যে বাইরে আছে সে বাইরের এদের এনভেলপ, এদের বাইরের সবচেয়ে বাইরের যে আছে সেটা হচ্ছে এনভেলপ। তাহলে হচ্ছে এনভেলপ অর্থাৎ কাভার। ভেতরে আছে ডিএনএ অর্থাৎ প্রাজননিক বস্তু বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর কি থাকে, এদের টেল পোর্শন, টেল, আর থাকে স্পাইক বা কাঁটা। এই অংশগুলি নিয়ে ফাজ ভাইরাস গঠিত হয়। এখন বিষয় হচ্ছে এনভেলপ, ভালো করে মনে রাখবে, এনভেলপ, টেল এবং স্পাইক, এই প্রত্যেকটি অংশই প্রকৃতপক্ষে কিন্তু প্রোটিন, অর্থাৎ প্রতিটি অংশই এনভেলপে বলা হোক কেন, টেলে বলা হোক না কেন, বা স্পাইকে বলা হোক না কেন, প্রত্যেকটি কিন্তু প্রোটিন দ্বারা গঠিত। অপরপক্ষে ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা ফসফরিক অ্যাসিড, রাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস দ্বারা গঠিত। তাহলে দুটো স্বতন্ত্র অংশ পাওয়া যায়, প্রোটিন দ্বারা গঠিত একটি অংশ এবং ডিঅক্সি রাইবোনিউক্লিক দ্বারা গঠিত একটি অংশ। এরপরে লাইফ সাইকেলে যদি লক্ষ্য করা যায়, এই ভাইরাসগুলি সাধারণত কি করে না, ইস কোলি সেল বা ব্যাকটেরিয়া যে সেল আছে সেই ব্যাকটেরিয়া সেলের উপর এরা কি করে না, এরা বসে। এরা এই যে প্রান্ত বা যে কাঁটা বা স্পাইকগুলি আছে সেই স্পাইকের সাহায্যে এরা যে ব্যাকটেরিয়া সেল আছে সেই ব্যাকটেরিয়া সেল ওয়ালের বাইরে আবদ্ধিত হয়, এটা সেল ওয়ালের বাইরে আবদ্ধিত হয়। এবং এদের যে টেলের শেষ অংশ, সেই টেলের শেষ অংশ থেকে এক ধরনের লাইটিক এনজাইম খরিত হয়। এটা লাইটিক এনজাইম খরিত হয়, যে লাইটিক এনজাইমের সহায়তায় এরা কি করে না, এরা এই যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল, সেই ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ফুটো করে এবং তাদের যে প্রাজননিক বস্তু অর্থাৎ তাদের যে ডিএনএ, সেই ডিএনএটা শরীরের মধ্যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে প্রবেশ করে দেয়। এবং এই অবস্থায় কি থাকে, বাইরে শুধুমাত্র কি পড়ে থাকে, বাইরে শুধুমাত্র কাভার পড়ে থাকে। এবং এই অবস্থায় এই বিশেষ গঠনটিকে বলা হয় ঘোস্ট ভাইরাস। কি বলা হয়? ঘোস্ট ভাইরাস। কারণ প্রাজননিক বস্তু কোথায় চলে যায়? ব্যাকটেরিয়া সেলের ভিতরে। ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ থাকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। কিন্তু ব্যাকটেরিয়ার শরীরে ভাইরাল ডিএনএ প্রবেশ করার পর ব্যাকটেরিয়ার যে ডিএনএ থাকে সে ব্যাকটেরিয়াল ডিএনএর কার্যক্ষমতা নষ্ট হয়, অর্থাৎ কার্যক্ষমতা আর থাকে না। টোটাল কার্যকারিতা বা টোটাল নিয়ন্ত্রণ কিন্তু চলে যায় কার উপরে? টোটাল নিয়ন্ত্রণ চলে যায় এই নির্দিষ্ট ভাইরাল ডিএনএর উপরে। ভাইরাল ডিএনএতে
যাওয়ার পর ব্যাকটেরিয়া সেলে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া সেলের ভিতরে ভাইরাল ডিএনএ প্রচুর পরিমাণে কি করে এখানে রেপ্লিকেশন সম্পন্ন হয়, অর্থাৎ এর প্রতিলিপিকরণ ঘটে। একটা ভাইরাল ডিএনএ একটা ব্যাকটেরিয়া সেলের ভিতরে প্রচুর পরিমাণে প্রতিলিপির সৃষ্টি ঘটায়, প্রচুর পরিমাণে প্রতিলিপি ঘটায়, অর্থাৎ রেপ্লিকেশন সম্পন্ন প্রচুর প্রতিলিপি সৃষ্টি করে। এবং পরবর্তীকালে প্রত্যেকটি প্রতিলিপি প্রোটিন আবরণ দ্বারা আবৃত হয়ে প্রত্যেকটি প্রতিলিপি প্রোটিন আবরণ দ্বারা আবৃত হয়ে অসংখ্য স্বতন্ত্র ভাইরাসের সৃষ্টি করে এবং অপত্য ফাজ হিসাবে কোষ থেকে বাইরে বেরিয়ে আসে। এই যে বিশেষ পদ্ধতিতে ব্যাকটেরিয়া ফাজ ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং জীবনচক্র সম্পন্ন করে এই নির্দিষ্ট সাইকেলটিকে বলা হয় লাইটিক সাইকেল। একে বলা হয় লাইটিক সাইকেল। লাইটিক চক্রের মাধ্যমে টি2 ফাজরা বংশবিস্তার করে। আর ল্যামডা ফাজ যারা হয় তারা সাধারণত, যারা ল্যামডা ফাজে তারা সাধারণত লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে বংশবিস্তার করে। তাহলে টি2 ফাজ লাইটিক চক্রের মাধ্যমে বংশবিস্তার করে। এরপরে আমরা হার্শেজের যে পরীক্ষা, সেই পরীক্ষা যদি আমরা চলে যাই, হার্শেজের যে পরীক্ষা, সেই পরীক্ষা যদি আমরা দেখি বা সেই পরীক্ষা যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো না তিনি এখানে একটি বিশেষ ঘটনা ঘটিয়েছিলেন বা তারা একটা বিশেষ ঘটনা সম্পন্ন করেছিলেন পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তারা ভাইরাল যে ডিএনএ, এটা যদি ভাইরাল ডিএনএ, আমি সাইডে লিখছি ভাইরাল ডিএনএ, এটা ভাইরাল ডিএনএ, আর এটা হচ্ছে ভাইরাল প্রোটিন। ক্লিয়ার? ভাইরাল ডিএনএ এবং ভাইরাল প্রোটিন। তাহলে ভাইরাল প্রোটিন, তারা যে ভাইরাল ডিএনএ, সেই ভাইরাল ডিএনএকে তারা P32 অর্থাৎ ফসফরাস 32 নামক আইসোটোপ দ্বারা, এটা একটা আইসোটোপ, এটা রেডিও অ্যাক্টিভ একটি আইসোটোপ, সেই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দ্বারা চিহ্নিত করেন। এবং ভাইরাল যে প্রোটিন, সেই ভাইরাল প্রোটিনকে সালফার 35, এটাও কিন্তু এক ধরনের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, সেই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দ্বারা চিহ্নিত করেন। ভাইরাল ডিএনএকে, এটা ভাইরাল ডিএনএকে P32 দ্বারা চিহ্নিত করার কারণ হচ্ছে, কারণ ডিএনএ এর মধ্যে ফসফরিক অ্যাসিড বা H3PO4 লক্ষ্য করা যায়, তার জন্য একে চিহ্নিত করা সহজ। একই রকমভাবে প্রোটিনের মধ্যে সালফার থাকে, যেমন সিস্টিন এবং মিথিওনিন নামক যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, সেগুলোতে কিন্তু প্রকৃতপক্ষে কী পাওয়া যায়, সেগুলোতে প্রকৃতপক্ষে পাওয়া যায় সালফার। তাহলে একে সালফার 35 দ্বারা চিহ্নিতকরণ করেন। এবং এই চিহ্নিতকরণ কীভাবে করেছিলেন, তারা কালচার মিডিয়াতে। চিহ্নিতকরণ তার এমনিভাবে করা যায় না, ব্যাকটেরিয়ার মধ্যে বা ভাইরাসের মধ্যে বা তাদের প্রাজনিক বস্তুর মধ্যে কোনো জিনিসের অন্তর্ভুক্তিকরণ করতে হলে তাদেরকে কালচার করতে হয়। তাহলে তিনি কালচার করেছিলেন এই P32 মাধ্যমে এবং S35 মাধ্যমে তিনি কালচার করেন নির্দিষ্ট ভাইরাসগুলিকে। তাহলে আমি এখানে দেখাচ্ছি P32 আর এদিকে হচ্ছে S35, সালফার 35। P35 কালচার মাধ্যমে যখন কালচার করা হয়, তখন তার যে ডিএনএ অর্থাৎ ভাইরাল যে ডিএনএ, সেই ভাইরাল ডিএনএ পি নির্দিষ্ট যে 35 ফসফরাস আছে, সেই ফসফরাস দ্বারা এগুলো প্রত্যেকটা হচ্ছে P32 দ্বারা চিহ্নিত হয়। অর্থাৎ P32 তার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করে, কার মধ্যে না, নির্দিষ্ট ভাইরাল ডিএনএ এর মধ্যে। কারণ যে মিডিয়ামে কালচার করা হয়েছে সেই মিডিয়ামে P32 আইসোটোপ দেওয়া আছে, ফলে তাদের যখন ডিএনএ সিনথেসিস হচ্ছে, সেই ডিএনএ তে যে P32 যাচ্ছে তা কালচার মাধ্যমের মধ্যে উপস্থিত P32। একই রকমভাবে ভাইরাল যখন অ্যানভেলপ বা ভাইরাল প্রোটিন যখন সিনথেসিস হয়, সেই ভাইরাল প্রোটিনের মধ্যে কিন্তু একই রকমভাবে যেহেতু কালচার মাধ্যমে কী দেওয়া আছে, যেহেতু কালচার মাধ্যমে সালফার 35 দেওয়া আছে, তাই যখন ভাইরাল প্রোটিন অর্থাৎ ক্যাপসুল বা অ্যানভেলপ সৃষ্টি হয়, তখন তার মধ্যে কিন্তু সালফার 35 অস্তিত্ব লক্ষ্য করতে হয়। এইভাবে তারা চিহ্নিতকরণ করেছিলেন। এবার নেক্সট স্টেপ যদি লক্ষ্য করা যায়, চিহ্নিত অর্থাৎ কালচার মাধ্যমে চিহ্নিত করেছেন, অর্থাৎ ব্যাকটেরিয়াকে রেখে এবং ভাইরাসকে রেখে তাদের প্রজনন চক্র কমপ্লিট করেছিলেন। এইভাবে তো চিহ্নিতকরণ হন, কারণ ব্যাকটেরিয়া সেল না হলে এদের প্রজনন ঘটবে না। তাহলে ব্যাকটেরিয়া সেলের ভেতর ইনফেকশন ঘটিয়ে চিহ্নিতকরণগুলো ঘটিয়েছিলেন তিনি। এরপরে যদি চক্রটা একটু লক্ষ্য করি আমরা, কিভাবে পরীক্ষাটা সম্পন্ন হয়েছিল, তাহলে P32 যে কালচার মাধ্যমে রেখে ভাইরাসগুলিকে
কালচার করা হয়েছিল, এই সমস্ত কালচার মিডিয়াটাকে তিনি সেন্ট্রিফিউজ করেন, তাকে সেন্ট্রিফিউজ করেন। সেন্ট্রিফিউজ করার পর তাকে ফিল্ট্রেট করেন, এবং ফিল্ট্রেট করার পরে সেন্ট্রিফিউজ যে টিউব আছে সেই সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে দু ধরনের অংশ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ভারী অংশ যেটা নিচের দিকে অধক্ষিপ্ত হয়ে পড়ে, আর একটা হচ্ছে হালকা অংশ যেগুলো উপরের দিকে ভেসে থাকে। নিচের দিকের যে অধক্ষিপ্ত অংশ, সে অধক্ষিপ্ত অংশকে বলা হয়, নিচের দিকে অধক্ষিপ্ত অংশকে বলা হয় সেডিমেন্টেশন, আর উপরের দিকে যে হালকা অংশ একে বলা হয় সুপারনেটেড। তাহলে সুপারনেটেড হচ্ছে হালকা, আবার লিখে দিচ্ছি, সুপারনেটেড হচ্ছে হালকা এবং সেডিমেন্টেশন হচ্ছে ভারী। কেন হালকা কেন ভারী? কারণ সুপারনেটেডের মধ্যে শুধুমাত্র পাওয়া যাবে কোনটি? সুপারনেটেডের মধ্যে শুধু পাওয়া যাবে ভাইরাসের, যে ভাইরাসগুলি আমরা দেখেছিলাম সেই ভাইরাসের শুধুমাত্র এনভেলপ। কারণ ভাইরাস যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন তার প্রাজননিক বস্তু ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে দেয়, শুধুমাত্র বাইরে কাভারটি পড়ে থাকে, শুধুমাত্র এনভেলপ। তাহলে সুপারনেটের মধ্যে শুধু থাকে ভাইরাসের এনভেলপ অংশ। সেডিমেন্টেশনের মধ্যে কি থাকে? সেডিমেন্টেশনের মধ্যে থাকে ভাইরাল ডিএনএ প্লাস ব্যাকটেরিয়া সেল। কারণ ব্যাকটেরিয়া সেলের মধ্যে কি আছে? যে ব্যাকটেরিয়া সেল, সেই ব্যাকটেরিয়া সেলের মধ্যে কিন্তু ভাইরাল ডিএনএ অলরেডি প্রবেশ করে আছে, তার জন্য সেডিমেন্টেশন অংশটা ভারী হয়, ভাইরাসের যে সুপারনেটেড অংশ সেগুলো হালকা হয়। এখন লক্ষ্য করে দেখা গেছিল যে সুপারনেটেড এবং সেডিমেন্টেশন যে দুটি অংশ আছে সেই দুটি অংশের মধ্য থেকে শুধুমাত্র রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছিল সেডিমেন্টেশন থেকে। এর থেকে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, সুপারনেটেড থেকে লক্ষ্য করা যায় না, রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় সেডিমেন্টেশন অংশ থেকে। তাহলে সেডিমেন্টেশন অংশ থেকে যেহেতু সেডিমেন্টের অংশ থেকে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, কেন? তার কারণ হচ্ছে ভাইরাল ডিএনএ এখানে যুক্ত আছে, আর ভাইরাল ডিএনএ এর মধ্যে কি আছে? P32 নামক রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে। তাহলে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। তাহলে যেহেতু রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, তাহলে এটা কার মাধ্যমে এসছে? না ব্যাকটেরিয়ার মধ্যে কিটা ঢুকেছে? না ডিএনএ ঢুকেছে। তাহলে ডিএনএ হচ্ছে প্রাজননিক বস্তু। দ্বিতীয় দিকে তিনি দেখলেন, দ্বিতীয় যদি পরীক্ষাটা লক্ষ্য করা যায়, তাহলে দ্বিতীয় পরীক্ষাতে তিনি দেখলেন একই রকমভাবে তিনি S35 তাদেরকে কি করেন? সেন্ট্রিফিউজ করেন, ফিল্ট্রেট করেন, এবং একই রকমভাবে টেস্টের মধ্যে দু ধরনের স্যাম্পল পাওয়া যায়, ভারী অংশ নিচের দিকে যেটাকে সেডিমেন্টেশন বলছি, এবং উপরের দিকে হালকা অংশ। তাহলে এখানে এটা হচ্ছে সেডিমেন্টেশন আর এটা হচ্ছে সুপারনেটেড, সেডিমেন্টেশন এবং সুপারনেটেড। এখন লক্ষণীয় বিষয়, এখানে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় কার মধ্যে? এখানে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় সুপারনেটেডের মধ্যে, অর্থাৎ হালকা অংশের মধ্যে। এর মধ্যে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। তাহলে এখানে কেন রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে? তার কারণ হচ্ছে ভাইরাস যখন ব্যাকটেরিয়া সেলকে ইনফেক্ট করে তখন কি হয় না, তার প্রাজননিক যে বস্তু, সে প্রাজননিক বস্তু কাকে দিয়ে দেয়? ব্যাকটেরিয়া সেলের ভিতরে প্রাজননিক বস্তু প্রবেশ করে দেয়, শুধু কিটা পড়ে থাকে? তার অ্যানভেলপ বা ক্যাপসুলটা পড়ে থাকে। আর এই প্রোটিন ক্যাপসুলটি বা অ্যানভেলপটি কি দ্বারা তাকে চিহ্নিতকরণ করা আছে? S35 রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দ্বারা, S35 রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দ্বারা তাকে চিহ্নিতকরণ করা আছে, যার জন্য সুপারনেটেড অংশ থেকে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। তাহলে নিশ্চয়ই প্রোটিন অংশ ব্যাকটেরিয়া সেলের ভিতরে প্রবেশ করেনি। তাহলে প্রোটিন অংশ যদি প্রবেশ করতো তাহলে সেডিমেন্টেশন অংশ থেকে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেত, কিন্তু প্রোটিন অংশ প্রবেশ করেনি, ডিএনএ প্রবেশ করেছে। যেহেতু প্রোটিন অংশ প্রবেশ করেনি, তার জন্য সুপারনেটেড অংশ থেকে রেডিও অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ প্রোটিন এখানে ইকোলির ভিতরে প্রবেশ করেনি, অর্থাৎ প্রোটিন জেনেটিক বস্তু নয়। জেনেটিক বস্তু প্রকৃতপক্ষে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডে
প্রকৃতপক্ষে জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে হার্সে এবং চেজের পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করা যায় যে ডিএনএ প্রকৃতপক্ষে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল। এবং এই পরীক্ষাটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশনের একটা এক্সাম্পল। থ্যাংক ইউ।